সেদিন নেটফ্লিক্সে খাকি দেখলাম, বেঙ্গল চ্যাপ্টার, ফাটাফাটি হয়েছে। ইনফ্যাক্ট বিহার চ্যাপ্টারের থেকেও আমার বেঙ্গল চ্যাপ্টারটা বেশি ভাল লেগেছে জানো। এবং প্রসেনজিৎ এনার স্রুট পলিটিশিয়ানস রোল, হি ইজ সুপার, মানে একদম অবাক করা অভিনয়, মানে চরিত্রটার মধ্যেই যেন ঢুকে পড়েছে। ঠিক আছে, তো আমার সমবয়সী যারা, তারা তো খুব সহজে চরিত্রটাকে আইডেন্টিফাই করতে পারবে যে অ্যাকচুয়ালি কাকে বলা হয়েছে। তো সে তো গেল রাজনৈতিক নেতাদের কথা, যেখানে আমাদের কিচ্ছুটি করার নেই, শুধুমাত্র দেখে যাও আর ভুগে যাও ছাড়া, তখনও এখনও ভবিষ্যতেও, কারণ আমরা আমজনতা। এবারে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, এরকম মানুষ কি শুধু নেতারাই, মানে রাজনীতিক ফিল্ডেই কি দেখা যায় যে এরকম বাইরে গুজি 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 ইমেজ, স্বচ্ছ ভাবমূর্তি, এদিকে ভিতরে একেবারে দুর্নীতির আখড়া পসরা, সকল অপকর্মের একমাত্র মানে কি বলবো কর্তা ধর্তা বিধাতা। এটা কি শুধু তোমরা পলিটিক্যাল ফিল্ডেই দেখো কি? এরকম চরিত্র কিন্তু আমাদের পরিবারেও থাকে, কিন্তু আমরা বুঝতে তো পারি না, এবং যখন বুঝি তখন ইটস টু লেট, তাই না বলো? আমার বাবার পরিবারে, আমার দেশের বাড়িতে, আমি যেখানে বড় হয়েছি সেখানে একান্নবর্তী পরিবার, আর সেই পরিবারেও একজন মানুষ, যাকে আমি ছোট থেকে ভীষণভাবে চিনি, আমার আত্মীয়, এমন একজন চরিত্র আছেন। ঠিক আছে, এখনও আছেন, তিনি জীবিতই আছেন। এবার তারও না, মানে আমি প্রসেনজিতের ওই রোলটা দেখতে দেখতে, আমি তো বোকা চিরকাল, ছোটোবেলা থেকেই তাকে আমি সব থেকে আপন, কাছের, ভালো, মানে বাবা মায়ের থেকেও তাকে বেশি ভরসা করতাম জানো। আমার খুব কাছের একজন আত্মীয়, কিন্তু সেই বড় 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 মোচা মোচা ছোলা ব্যাম্বু মানে দিয়ে আমার লাইফটাকে অনেকটাই ডিস্টার্ব করার চেষ্টা করেছে, এবং অনেকখানি করতেও পেরেছে। সে ঠিক আছে, এখন বেশ কিছু ভগবানের মতন মানুষ, আমার হাজব্যান্ডের বন্ধু, তারা থাকায় সে যতটা আমার লাইফটাকে তছনছ করবে ভেবেছিল ততটা আর করে উঠতে পারেনি। কিন্তু কারণ সে ভগবান যার সাথে থাকে তাকে তো কেউ কিছু করতে পারে না। সেই অ্যাঞ্জেলের মতো মানুষগুলোর কৃপায় আজ আমি এত বড় অঘটনের পরেও সম্মানের সাথে আমি চলছি আমার দুই ছেলেকে নিয়ে। কিন্তু তার চেষ্টার কোনো ত্রুটি ছিল না, সে করেছে অনেক রকমভাবে, অনেক করেছে চেষ্টা। এবারে কি বলতো, তাকেই কিন্তু আমি সব থেকে আপন মনে করতাম। মানে আমি সেদিন খাকি দেখতে দেখতে, প্রসেনজিতের চরিত্রটা দেখতে দেখতে, আমি প্রসেনজিতের ওই চরিত্রটার সঙ্গে তাকে সহজে রিলেট করলাম। কি ভালো, কি ভালো, কি ভীষণ ভালো, মানে একেবারে ভালোর যে মানে লাস্ট যে ডেফিনেশন সেটাই আর কি। মদ খায় না, সিগারেট খায় না, কোনো নেশা নেই, কোনো কিচ্ছু নেই, শুধু সিম্পল খাওয়া দাওয়া, সিম্পল চলা, সাদা মাচা জীবন যাপন, কিন্তু আড়ালে কালো আর কালো আর কালো, মনের ভেতরে বিষের আখড়া। তো সে বিষ সে ছড়িয়ে দিয়েছে টুকুস 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 করে, এবং আমাদের একান্নবর্তী পরিবার তো ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। সে বাদ দাও, সে অনেক
একান্নবর্তী পরিবারই ভেঙে যায় আলটিমেটলি। কিন্তু সেখানেও দেখবে একজন কিন্তু এই ধরনের ভালো, ভীষণ ভালো পরিবার কেন্দ্রিক, পরিবারের জন্য সমর্পিত প্রাণ একজন থাকে। আসলে পরিবারটিকে ভেঙে টুকরো করার জন্য মন মানসিকতা রাখা সে মানুষ, ঠিক আছে? তো একটা ছোট ঘটনা বললে তোমরা বুঝতে পারবে যে আমার ওই আত্মীয় ঠিক কি লেভেলের খারাপ মানুষ, ঠিক আছে? বাইরে থেকে দেখে এক ফোঁটাও বুঝতে পারা যায় না। আমার ঠাকুরদা মারা গেছেন 89 হবে। আমরা তখন সবাই ওখানে গেছিলাম আমার নেটিভে, মানে আমার ছোট কাকার বিয়ে ছিল, জাস্ট তার পরে ঠাকুরদা মারা গেছেন। ঠাকুরদার কিন্তু কিচ্ছু সেরকম অসুখ বিসুখ ছিল না, জানো তো। আমি তখন জাস্ট গ্র্যাজুয়েট হয়েছি, মানে জাস্ট সুগার, ডায়াবেটিস। এবারে তিনি আবার সব জানেন, অসুস্থ হয়েছে রাত্রিরে, তিনি সব জানেন কোথায় কে কোন হসপিটালে কে ডক্টর আছে, তার আবার ডাক্তার বন্ধুর ছড়াছড়ি, তার স্ত্রী আবার মেডিকেল নার্স, তখনও চাকরি করেন। তো দাদুর কি দিল ভগবান জানে, আমরা তো কিছু বুঝি না। বাবাও কিছু বোঝে না। আমার বাবা ছিল ওখানে, জেঠু তো ওখানকারই মানুষ, একদমই গ্রাম্য, ঠিক আছে, কেউই তো কিছু বোঝে না। আরেক কাকা তখনও এসে পৌঁছয়নি, সে দিল্লিতে থাকে, মানে খবরটা যাবে তারপরে এসে পৌঁছবে। এবার দাদু তো অসুস্থ হয়ে পড়েছে রাত্রির বেলায়, তারা একেবারে পণ্ডিত ডাক্তার, তার স্ত্রী নার্স, আর তিনি সব ডাক্তারের একেবারে বন্ধু হাতে ধরা। কি যে ভ্যাকস করে ইঞ্জেকশন দিল কে জানে। আমি তো তখন কিছুই বুঝি না, আমি জাস্ট তখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, রেজাল্টও বোধহয় বেরোয়নি তখনও। তো ফাইনালটা দিয়েই তারপরেই ছোটকার বিয়ে ছিল, গেছি। তো বিয়ের জাস্ট এই দিন 10-15 মধ্যেই মানে এটা হয়েছে আর কি, দাদুর ইনসিডেন্টটা। তো এবার দাদু তো আরও অসুস্থ হয়ে গেল জানো ইঞ্জেকশনটা দেওয়ার পরে। তো রাত্রেই হসপিটালে ভর্তি করা হলো। এবারে সবার তো মন খারাপ। তো আর জানোই ওইদিকে মফস্বল শহরের হসপিটালগুলো তখনও কেমন ছিল আর এখনও কেমন। হ্যাঁ, পরে তো তারপরে ওই দিন 3-4-7 মধ্যেই বোধহয় দাদু মারা গেলেন। দাদুর কিন্তু সেরকম মানে মারা যাওয়ার মতো কোনো দুরারোগ্য ব্যাধি ট্যাধি কিচ্ছু ছিল না। আর আমি দাদুর খুব মানে কাছের ছিলাম, আসলে জিনিসটা আমার কাছে খুব শকিং। মানে তার আগে মা মারা গেছে, তারপরে এই দাদু, মানে সব মানে প্রিয় মানুষগুলোই দুজন চলে গেল, খুব মন খারাপ। তো যাই হোক, তারপরে বেশ কিছুদিন পরে আমাকে ওই আত্মীয়ই জানার মদতে ওইখানে ওই হসপিটালটায় ভর্তি করা হয়েছিল, সে আমাকে বলছে, পরে সব যখন মারাটারা হয়ে গেছে, সৎকার হয়ে গেছে, কাজকর্ম হয়ে গেছে, কলকাতায় চলে এসেছি, তখন আমার বাড়িতে উনি মানে বাবার কাছে আর কি খুব আসতেন, ঘন ঘন নিজের নানা রকম তার কাজ টাজ করতো, আসতেন, এসে গল্প, আমার বললাম না আমার ভীষণ কাছের মানুষ ছিল সে, মানে তাকে তো আমি বুঝতেও পারিনি যে সে এরকম মানুষ। তো হঠাৎ কথায় কথায় বলছে, মিতু ওইখানে ওই হসপিটালের ওই বেডে না জানিস যে অ্যাডমিটেড হয়েছে সেই মারা গেছে। তাই বললাম যে তা অন্য কোনো বেড ছিল না, তুমি জানতে না যে ওই বেডেই তুমি অ্যাডমিশন করালে কেন? বললো ওই হয়ে গেল আর কি, বোঝো। তো এক গেল, পরে অন্য আরেকজনের কাছ থেকে আমি জানতে পারছি যে সেই সময় যেখানে দাদুকে ভর্তি করা হয়েছিল সেই হসপিটালে তখন স্টাফদের স্ট্রাইক চলছিল, যার জন্য এক্স রে যারা অপারেট করে বা
ব্লাড যারা নেয়, স্টাফ যারা আর কি, টেকনিক্যাল যে ডিপার্টমেন্টটা, টেকনিশিয়ানসরা, তাদের স্ট্রাইক ছিল, যার ফলে দাদুর কোনো টেস্ট ফেস্টগুলো তো করা হয়নি, জাস্ট নর্মালি বাড়ির বদলে হসপিটালে রাখা হয়েছিল। প্রপার ট্রিটমেন্টটাই হয়নি, ভাবো। অথচ আমরা তো কিছু, আমার বাবা কিছুই বুঝতো না মেডিকেলের ব্যাপারে। আমি বাবাকেও বলেছিলাম যে বাবা এটা তাহলে কী হলো, তোমরা বহরমপুরে কেন নিয়ে গেলে না, বহরমপুর হসপিটাল অনেক ভালো। আমার নেটিভ প্লেসটা বহরমপুরের থেকে কাছে, বাট ইটস নট ইন বহরমপুর, বহরমপুর থেকে 2 ঘন্টা লাগে। আমি জায়গাটার নাম পার্টিকুলারলি বলছি না, কারণ সব চেনা মানুষরা রয়েছে আমার ফ্রেন্ড লিস্টে, তাতে সমস্যা হবে। তো যাই হোক, তোমরা ধরেই নাও বহরমপুরের থেকে কাছাকাছি জায়গায় আমার নেটিভ প্লেস। তো বাবা বললো না, ওই আত্মীয়র নাম বললো ওই তো সব করছিল, ওই তো সব জানে, ওরাই তো সব বোঝে টোঝে, তুই তো জানিসই ডাক্তারের ব্যাপারে তো আমি সেরকমভাবে কিছু বুঝি না, ওই তো সব বুঝেছে, তো ওরই করা উচিত ছিল না। আশ্চর্য তো, একটা চান্স তো নেবে মানুষ। তো এই হচ্ছে ব্যাপার। তো সে তো গেল, এবং এই সব কিছু হয়ে গেছে, আমার বিয়ে থা সব কিছু, অনেক বছর পরে আমার আরেকজন আত্মীয় আমাকে একদিন ফোনে বলছে যে মৃত্যু জানিস, ওই সময়ে দাদু যখন মারা গেছে তখন সেই ভদ্রলোক জমি কেনা বেচা করেছেন। শ্রাদ্ধ বাসরের আগে যখন গোটা বাড়ি শোকা হতো, ঠিক আছে, জাস্ট সাডেন লস ইট ওয়াজ, অ্যান্ড হি ওয়াজ বিজি ফর দ্য ল্যান্ড buying process. ওই মফস্বল শহরের বেশ একটা বড় অংশ সেই সময় সস্তায় জমি বিক্রি হচ্ছিল। তার ভবিষ্যৎ পরিকল্পনা করে তিনি সেই জমি কিনতে আগ্রহী ছিলেন এবং সেই কথাবার্তাই বলেছিলেন। অনেক বছর পরে, ঘটনাটা ঘটেছে 89-এ, আমি জানতে পেরেছি 2021-22-এ অন্য আরেকজন আত্মীয়র কাছ থেকে। ভাবতে পারো তোমরা, বাবা অসুস্থ, হসপিটালে, সো দ্যাট ইজ দ্য সিনারিও। এখন তো সে দেশের বাড়ি, ছাড়ো, কিছুই আর নেই না। আমার প্রশ্ন হচ্ছে, এই যে নানা রকম করে মানুষে, ভালো মানুষের মুখোশটি পরে নানা রকম নিজের আখের গুছোনোর জন্যে নানা রকম পলিটিক্স করে। আই মে সে ইটস ডার্টি পলিটিক্স, ঠিক আছে, করে কি পায়, কি লাভ হয়? এখানে সিরিজটাতে দেখালো প্রসেনজিৎকে ওই ক্রিমিনাল ছেলেটি, যে আগে তারই আশ্রিত ছিল, আশ্রিত তারই ওই বসংবদ আর কি, তারই পোষা গুন্ডা আর কি, সোজা কথায় বললে, সেই লাস্টে গুলি করে মেরে দেবে। মরার আগেও সে, আরে তুই তো আমার ভাইয়ের মতন, এই মতন সেই মতন, যাই হোক, হোয়াট এভার ইট ইজ, মারা গেল। এই ভদ্রলোকের শেষ পরিণতিটা কি হয় আমি দেখতে চাই, ভীষণ আগ্রহ নিয়ে আমি অপেক্ষায় রয়েছি। শুনেছি অসুস্থ, তার পরম আদরের যে মানুষ, তার জীবনটাও তছনছ, অনেক কিছু ভোগান্তি সে ভুগে নিয়েছে, জানো তো। তার একমাত্র মেয়ে, তার
ডিভোর্স হয়ে গেছে, তার একটা বাচ্চা হয়েছিল, একদিন পরেই সে বাচ্চাটা মারা যায়। তো সেই ভদ্রলোককে, ওইটুকু বাচ্চা, একদিনের বাচ্চাকে তো আর দাহ করা যায় না, হাতে করে নিয়ে গিয়ে হিন্দু গোরস্থানে শুইয়ে আসতে হয়েছিল। এসব তার হয়ে গেছে, তার কোনো তো ভোগান্তিটা তার, মানে একটা ভাবো, আমার সব থেকে আদরের জিনিস, আমার সন্তান, আমার নাতনি, তাকে হাতে করে নিয়ে গিয়ে, ব্যাপারটা ভাবো। ভগবান দেয়, ভগবান দেয় দেয় দেয়, ঠিক আছে। আমার সঙ্গে তো যা করেছে বাদ দাও, সেসব তো কখনো যদি কোনো দিন সুযোগ আসে আমি নিশ্চয়ই তোমাদের জানাবো, সেটা সুন্দর করেই জানাবো, অফকোর্স জানাবো। তো সে বাদ দাও, সেসব আমি এখন আমার নিজের কপাল হিসেবেই ধরে নিয়েছি। আমি তো 100% সৎ আছি এবং সৎ ছিলাম। এবং একটা কি বলো তো, সৎ মানুষদের কষ্ট হয়, অনেক কষ্টের সম্মুখীন তাকে হতে হয়, অনেক রকমের ক্রিটিক্যাল সিচুয়েশন আসে, ভগবানই ফেলে, আবার ভগবানই তুলেও ধরে। তো ওই যে ভগবানের মতো মানুষগুলো এসেছিল বলে আজকে আমি যাই হোক আছি, দুটো শাক ভাত খেয়েও বেঁচে আছি, ছেলেরাও আছে, কোনো অসুবিধে তো নেই। আর মাথার উপরে যা হোক একটা ছাদ ফুটো ফাটা হলেও আছে। মানে আমি খালি ভাবি যে সে ভালো আছে তো, মানে মনে শান্তিতে আছে তো। আর একটা ঘটনা বলি, আমার দাদু, তখন আমার মাও বেঁচে, আমি 8-9-এ পড়ি। দাদু আবার আমার মাকেও খুব ভালোবাসতেন, খুব স্নেহ করতেন, কারণ আমার মায়ের হাতের রান্না দাদুর খুব প্রিয় ছিল। কলকাতায় এলে তিনি ওই বাড়িতে, মানে ওই আত্মীয় যার কথা বললাম এতক্ষণ, তার বাড়িতে থাকতেন না, আমার বাবার বাড়িতে এসেই থাকতেন, মায়ের হাতে রান্না খাবেন বলে। আর মানে যেখানে আমার দেশের বাড়ি, সেখানে গেলে তো অফকোর্স আমার মাই রান্না করবে। হ্যাঁ, মানে বাবা বলে, এই দাদু বলেই দিত যে মেজো বৌমা রান্না করো। তো আমার মা, আমার দাদু খুব মানে স্নেহ করতেন আর কি আমার মাকে, মেজো বৌমার রান্না খুব পছন্দ করতেন। ইনফ্যাক্ট আমাদের ওই দেশের বাড়ির আশপাশে যারা আমার ছোট ছোট কাজিন ভাইরা, তাদেরও এখনও মনে আছে, বলে ওরা যে মিতুদি দারুণ রান্না করতো কাকিমা। তো সে বাদ দাও, তো সেই দাদু, মা তখন বেঁচে, দাদুর চোখ অপারেশন হবে, ভালো। তো সেই আত্মীয়, তিনি তো মানে ডাক্তারদের ব্যাপারে সব জানতেন। তিনি বললেন আমার ওই ডাক্তার চেনা আছে, চোখের বড় ডাক্তার, এই সেই হ্যান ত্যান। বাবা বলল যে তাহলে বাবাকে, মানে দাদুকে নিয়ে আসা হোক কলকাতায়, রেখে বললো তো কলকাতায় এসে 1 মাস তো রেস্টে থাকা, অনেক কিছু নিয়ম টিয়ম, কারণ তখন তার লেজার ছিল না, অনেক রেস্ট্রিকশনের নিয়মে থাকতে হতো, পারবে না। তো আমার ওই চেনা ডাক্তার, বিশাল বড় ডাক্তার চোখের, সে যাবে, ওখানে গিয়ে করে দিয়ে আসবে তার চোখ অপারেশন, ভালো, ভরসা। ও মা গো, দাদুর চোখ অপারেশন হয়েছে, ভগবান জানে যিনি বিখ্যাত ডাক্তার, সেই ভদ্রলোকেরা চেনা, যিনি ন্যাচারালি যা হয়, বড় ডাক্তার, তার সময় হয়নি, কোন জুনিয়রকে পাঠিয়ে করিয়েছে অপারেশন, কি আশ্চর্য, সে ব্যাপারে তার কিছু বলা উচিত ছিল না। দাদুর চোখের মানে ভিশন যেখানটায়, পিউপিল, সেখানটা ছড়ে দিয়েছে, এমন মানে অজ্ঞ সে জুনিয়র ডাক্তার, যার ফলে ভালো দেখা তো দূরের কথা, আরও মানে ওই চোখটা প্রায় অন্ধই হয়ে গেল। এবং আরেকটা চোখেও যখন ছানি পড়লো, এবার দাদু এত ট্রমাটাইজড হয়ে, আতঙ্ক হয়ে গেল দাদুর,
কিছুতেই আর সে চোখ আর সে অপারেশন করাতে চাইলো না, ছানি কাটাতে চাইলো না, যে না আমি যাও বা অল্প বিস্তর দেখতে পাচ্ছি, তখন তো আর আমি একদমই দেখতে পাবো না। এই ভদ্রলোক, এই যে সর্বজ্ঞানী, সব জানতা হরহরি, চিরকাল এই সব সে উল্টো পাল্টা করে এসেছে। আর আমার বাবা জানো তো মানে কিরকম একটা, তার তো বলা উচিত ছিল যে তুই এটা কি করলি, কি ব্লান্ডার করলি। চোখ বলে একটা জিনিস, সবসময় একটা ভালো মানুষের মতো মুখ করে কি হয়ে গেল, এটা তো ভাবিনি, এটা তো হয়ে গেল, এরম তো ভুল হয়ে গেল। সবসময় সে ভুল করে যায়, দিয়ে একটা ডায়ালগ মারে, কিছু কিছু ভুলের জানিস তো কোনো সংশোধন হয় না মিতু। আর কত ভুল করবেন আপনি? আর সংশোধনটা এবার করার চেষ্টা করুন।